প্রিয় লিসেনার্স, ফাহিম তার মামাতো ভাই মাহিদুল ইসলামের কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছিল। আর মাহিদুল ইসলামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর নামক গ্রামে। কিন্তু ঘটনাটি কিন্তু এখানে ঘটেনি। ঘটনাটি ঘটেছিল চাঁদপুর জেলার হাইমচর উপজেলার কোনো একটি প্রত্যন্ত চর অঞ্চলে। ওই এলাকায় বেশ কিছু পরিবার বসবাস করত। মোটামুটি চর বলতে আমরা যেটা বুঝি তেমন নয়, বড়সড় একটি গ্রাম আর কি, কিন্তু সেটা চরাঞ্চল। হঠাৎ করে এক গেরস্থ বাড়িতে সকালবেলা একটি অদ্ভুত ঘটনা ঘটে। ওই গেরস্থ বাড়ির লোকেরা মুরগির খোপ খুলতে গিয়ে দেখতে পান মুরগির খোপের মধ্যে একটি মুরগিও নেই। মুরগির খোপ কিন্তু বাহির থেকে ঠিক যেভাবে আটকানো থাকে তেমনই ছিল, কিন্তু ভেতরে একটি মুরগিও নেই। সেখানে 5-6টি মুরগি ছিল। স্বাভাবিকভাবেই ওই বাড়ির লোকেরা সন্দেহ করে এটি কোনো জীবজন্তুর কাজ নয়। শেয়াল, খাটাস বা বন বিড়াল বা আমরা যেগুলোই বলি না কেন, এগুলো যদি মুরগি নিয়ে যেত তাহলে নিশ্চয়ই সুন্দর করে খোপের দরজা লাগিয়ে যেত না। আর এগুলো যদি নিয়েই যেত তাহলে মুরগি ছটফট করতো, ছোটাছুটি করার চেষ্টা করতো এবং পালকগুলো নিচে পড়ে থাকতো। তাহলে এতগুলো মুরগি একসাথে গায়েব হয়ে গিয়েছে, নিশ্চয়ই কোনো চোর এই কাজ করেছে। তাছাড়া তো এত নিখুঁতভাবে কোনো মানুষ ছাড়া এই কাজ করা সম্ভব নয়। এখন চোরে নিয়ে গেছে, স্থানীয় গ্রামের যিনি মেম্বার আছে তার কাছে বিচার দেয়। এখন কাউকে তো সন্দেহ করতে পারছে না, তো কার বিচার করবে? তাই এই ঘটনার আসলে আর বিচার করা সম্ভব হয়ে ওঠে না। কারণ কোনো সন্দেহভাজন যদি না থাকে তাকে তো আর জিজ্ঞাসাবাদ করা যায় না। আর জিজ্ঞাসাবাদ করলেই যে কেউ স্বীকার করবে এটাও তো বলা যায় না, স্বীকার না করারই কথা। তো এই ঘটনা ঘটার পর মোটামুটি ওই বাড়ির লোকজন মনে খুব কষ্ট পায়, কারণ তাদের এতগুলো মুরগি একসাথে কেউ নিয়ে গেল। কিন্তু ঘটনা কিন্তু এখানেই থেমে থাকে না। এই ঘটনার কয়েকদিন পরে অন্য একটি বাড়িতে আরেকটি ভয়ানক ঘটনা ঘটে। তাদের গোয়ালের মধ্যে গরু থাকতো, একপাশে ছাগলও থাকতো। সেখানে 4-5টি ছাগল ছিল। সকালে গিয়ে দেখা যায় একটি ছাগল নেই। ছাগলের গলায় যে দড়িটা ছিল সেই দড়িটা আছে, পড়ে আছে, কিন্তু ছাগল নেই। তারা চারদিকে খোঁজাখুঁজি করে, কোথাও এক ফোঁটা রক্তও পায় না। তখন ওই বাড়ির লোকজনও বুঝে ফেলে এটি নিশ্চয়ই কোনো মানুষের কাজ। যদি পশু পাখি কোনো হিংস্র জন্তুর হাতে সেটা পড়তো তাহলে তো এটার কোনো রক্ত বা এর কোনো অবশিষ্ট অংশ কোথাও না কোথাও পাওয়া যেত। আর গোয়াল ঘর খুলে সুন্দর করে ভেতর থেকে ছাগল নিয়ে আবার গোয়াল ঘর বাইরে থেকে লাগিয়ে দেয়, এটা নিশ্চয়ই কোনো মানুষ ছাড়া অন্য কোনো কিছুর কাজ হতেই পারে না। তারাও চারদিকে খোঁজ খবর লাগায়, কিন্তু আসলে এটার কোনো ক্লু তারা উদ্ঘাটন করতে পারে না। এর কয়েকদিন পরে অন্য একটি বাড়িতে ঘটে আরো একটি ঘটনা। এবারের ঘটনাটি বেশ মর্মান্তিক। সকালবেলা তারা গোয়ালঘর খুলে দেখতে পায় যে একটি ছোটোখাটো আকৃতির একটি গরু, বাছুর থেকে একটু বড় আর কি, সেটি মৃত অবস্থায় পড়ে আছে। এবং শুধু মৃত অবস্থায় পড়ে আছে তা নয়, সেটি এমনভাবে খেয়ে ফেলা হয়েছে, তার হাড় গোড়ের কিছু অংশ পড়ে আছে, রক্ত পড়ে আছে, মাথাটা পড়ে আছে অবিকৃত। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো ওখানে, অন্য কোনো গরু তারা কিন্তু চিৎকার চেঁচামেচি করেনি, তারপরে কোনো হই হট্টগোল শোনা যায়নি। যেহেতু গোয়ালঘরের পাশেই ওই গেরস্থর ঘর ছিল, তারা কোনো শব্দ পায়নি। তাহলে এই ঘটনাটি কে ঘটালো? নিশ্চয়ই এটি কোনো মানুষের কাজ নয়। কোনো মানুষ নিশ্চয়ই এভাবে কাঁচা মাংস খেয়ে যাবে না। কিন্তু ওই গোয়ালঘরের দরজাও কিন্তু বন্ধ ছিল। তখন গ্রামের মানুষের টনক নড়ে যে এটি আসলে এমন কোনো চালাক হিংস্র জন্তুর কাজ যেটি মানুষের থেকেও বেশি বুদ্ধি রাখে। তখন গ্রামের লোকের এক জায়গায় বসে চিন্তা করে যে কি করা যায়, এটার তো সলিউশন করতে হবে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা পালাক্রমে পাহারা দেবে। তারা বেশ কয়েকদিন পাহারা দেয়, কিন্তু পাহারা দেওয়ার মধ্যে কোনো ঘটনা ঘটে না।
আস্তে আস্তে পাহারা কমে আসে, তারা ধারণা করে ওই হিংস্র জন্তুটি হয়তো বা পালিয়ে গেছে। তো এর মধ্যে ওই গ্রামের এক বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। তো বিয়ের অনুষ্ঠান ছিল, পরের দিন হচ্ছে অনুষ্ঠান। তো আগের রাত্রে একটি বড় আকৃতির গরু কিনে আনা হয়, যে ওই গরুটি পরদিন সকালবেলা একদম আজানের পরপরই জবাই করা হবে। এবং বিয়ে বাড়িতে লোকজন জেগেই ছিল মোটামুটি। তো ওই গরুটি একটি গাছের সাথে বাঁধা ছিল, ওই গাছটিও ঘরের পাশেই ছিল, আশেপাশে লোকজন হেঁটে বেড়াচ্ছে, অনেকেই জেগেছিল আর কি। হঠাৎ করে একজন এসে বলে, এই গরু কই? গরু তো দেখি না। গরু কই মানে? গরু তো গাছের সাথে বাঁধা ছিল। এই তাড়াতাড়ি খুঁজে বের করো, গরু আবার দড়ি খুলে কোথায় গেল? কারণ আজানের পরপরই, ফজর আজানের পরপরই এটা জবাই করা হবে অনুষ্ঠান উপলক্ষে। ওই বিয়ে বাড়ির লোকজন গরু খুঁজতে বেরিয়ে পড়ে। কোথাও ওই গরুটি আর পাওয়া যায় না, এক ফোঁটা রক্তও পাওয়া যায় না, ওই গরুটির কোনো দেহের কোনো অবশিষ্ট অংশ পাওয়া যায় না। শুধু ওই গরুর গলার সাথে যে দড়িটা বাঁধা ছিল, ওই দড়িটা একটি ক্ষেতের মধ্যে পাওয়া যায়। তখন লোকজন বুঝতে পারে ওই ভয়ানক জন্তুটি আবার ফেরত এসেছে। কিন্তু এত সুন্দরভাবে দড়িটি পড়ে আছে, ওই দড়ির সাথে কিন্তু এক ফোঁটা রক্তও নেই। তাহলে এটি কোন ধরনের জন্তু যেটি এইভাবে গ্রামের মানুষের ক্ষতি করে যাচ্ছে? এখন এই ধরনের ঘটনা যখন ঘটতে থাকে, তখন গ্রামবাসী অনেক সতর্ক হয়ে যায়। আগেও সতর্ক ছিল, মাঝখানে একটু অসতর্ক হওয়ার কারণে এই গরুটি মিসিং হয়ে যায়। লোকজন আবার তারা পাহারা দেওয়া শুরু করে। এখন যেই ঘটনাটি আমি আপনাদেরকে বলবো, এই ঘটনাটির অংশ হিসাবে, সেটি সব মর্মান্তিকতাকে ছাপিয়ে যায়। ওই গ্রামের একটি বাড়ির একজন মহিলা, ওনার একটি সন্তান ছিল, সন্তানের বয়স ছিল 6 মাস। তো ওনার অন্য কোনো সন্তান ছিল না। তো উনি সন্ধ্যার পরে চুলায় রান্না বসান, রান্নাঘরটা বাইরে, ঘরের বাইরে। তো ওনার ওই সময় হাজব্যান্ড তখনও আসেননি। তো যেহেতু সন্ধ্যার পর পরে ওনার হাজব্যান্ড সাধারণত চলে আসেন, আর গ্রামের মানুষ মাঠে কাজ করেন, অনেক পরিশ্রম করে, ক্ষুধাও লাগে, এই জন্য তারা দ্রুত খান, দ্রুত ঘুমিয়ে পড়েন, সন্ধ্যার পরে আর কি। তো বাচ্চা নিয়ে উনি তরকারি রান্না করেন, শেষ দিকে ভাত বসান। তো ভাত বসানোর পরে উনি খড়ি দিয়ে রেখে দেন এবং বাচ্চাকে আবার উনি কোলে নিয়ে ঘরের বারান্দায় আসেন, যে চুলা তো জ্বলছে, একটু পরে ভাত হয়ে যাবে, ভাত হয়ে গেলে আমি তখন ভাতটা নামিয়ে দেব, যেটাকে আমরা ফ্যান গালা বলি। ফ্যান গেলে ফ্যান ফেলে দিয়ে আবার ভাত ঘরে নিয়ে আসবো। তো যখন উনি বাচ্চার সাথে খেলাধুলা করছেন, আবার গরম ছিল খুব, যার কারণে ঘরের ভেতরে না বসে উঠোনে বা ঘরের বারান্দার দিকে বসেছিলেন বাচ্চা নিয়ে, এবং হাত পাখা দিয়ে বাচ্চাকে এবং নিজে বাতাস করছিলেন। ভাত যখন হয়ে গিয়েছে বলে উনি মনে করেছেন, তখন ওই বাচ্চাকে ওই বারান্দার কাছেই বসিয়ে রেখে উনি ওই ভাতের যে ফ্যান মার বলি আমরা যেটাকে, সেটা ফেলতে গিয়েছেন। তো সেটা ফেলে যখনই উনি ঘুরে তাকিয়েছেন, তখন দেখুন আর বাচ্চা নেই। আরে বাচ্চা গেল কোথায়? উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন যে আমার বাচ্চা নাই, বাচ্চা নাই। আশেপাশের লোকজন চলে এসেছে। এবার তো যে কোনো মূল্যে বাচ্চাকে উদ্ধার করতেই হবে, এর গরু ছাগল না, এ তো মানুষের বাচ্চা। লোকজন মুহূর্তের মধ্যে শত শত জমা হয়ে যায়, তারা বাচ্চা খুঁজতে বেরিয়ে পড়ে। ওদিকে ওই মহিলার হাজবেন্ডও চলে আসে, সেও কান্নাকাটি শুরু করে, সেও বাচ্চা খুঁজতে বেরিয়ে পড়ে। সারা রাত তন্ন তন্ন করে খুঁজেও ওই বাচ্চার কোনো হদিস পাওয়া যায় না। সকালবেলা একটি ক্ষেতের ভেতরে গ্রামের কয়েকজন কৃষক ওই বাচ্চার হাতের একটু অংশ দেখতে পান এবং একটি আঙ্গুলের কিছুটা অংশ দেখতে পান, এছাড়া আর কিচ্ছু ছিল না। তারা যখন বুঝতে পারে এটা মানুষের বাচ্চার হাত এবং আঙ্গুল, তখন তারা তো জানতো, গত রাত্রে তারাও কিন্তু বাচ্চা খুঁজতে বের হয়েছিল। তারা চিৎকার চেঁচামেচি শুরু করে এবং ওই বাড়িতে খবর দেওয়া হয়। ওই বাচ্চার মা এসে ওই বাচ্চার হাত দেখে শনাক্ত করে এটি তারই বাচ্চা, কারণ ওই বাচ্চার ওই হাতের একটা জায়গায় ছোট্ট একটা তিল বা কোনো একটা চিহ্ন ছিল, যেটি দেখে তার মা শনাক্ত করে। সারা গ্রামে শোকের ছায়া নেমে আসে।
এবার গ্রামবাসী সিদ্ধান্ত নেয়, আর না, অনেক হয়েছে। প্রথমে মুরগি, তারপর ছাগল, গরু, এগুলো দিয়ে শুরু হলেও এখন মানুষের বাচ্চার দিকে হাত বাড়িয়েছে এই জন্তুটি। যে কোনো মূল্যে একে ধরতেই হবে। কিন্তু এই জিনিসটাকে ধরা এত সহজ কাজ নয়। কি করা যায়? সিদ্ধান্ত নেওয়া হয়, এটি যেহেতু একটি জন্তু, নিশ্চয়ই ফাঁদ পেতে একে ধরা যাবে। তাহলে একটি মাঠের মধ্যে একটি ছাগল দিয়ে আমরা ফাঁদ পাতি। আসলে গ্রামবাসীর ধারণা ছিল না এই জন্তুটি কি ধরনের হতে পারে বা কতটুকু শক্তিশালী। এই জন্য জাল দিয়ে, বাঁশ দিয়ে, সাধারণ লেভেলের, দেখা যাচ্ছে শিয়াল থেকে আকৃতিতে কিছুটা বড়, এই টাইপের মানে শক্তিশালী, এই টাইপের কোনো জন্তু ধরার জন্য যেরকম ফাঁদ হওয়া দরকার, তারা তেমন একটা ফাঁদ পাতে। ফাঁদ পেতে 20-25 জন লোক দূরে বসে থাকে। ওই দিন চাঁদের আলো ছিল। রাত অনেক যখন গভীর হয়, তখন হঠাৎ করে মনে হলো যে মাটি ধপ ধপ করে কেঁপে উঠছে, এবং এই কম্পনের কারণটা তারা দেখতে পায়। দূরে অনেক লম্বা কিছু একটা জিনিস লাফিয়ে লাফিয়ে আসছে। যেভাবে ক্যাঙ্গারু লাফিয়ে লাফিয়ে আসে, সেভাবে লাফিয়ে লাফিয়ে আসছে। কিন্তু চাঁদের আলোতে তারা স্পষ্ট দেখতে পায় যে এই জিনিসটির উচ্চতা না হলে 50 থেকে 60 ফিট। তার একটি মাত্র পা, অস্বাভাবিক রকমের চিকন তার গড়ন, এবং তার হাতও একটা, চোখও একটা। ওই চোখটা আবার জল জল করছে। লাফিয়ে লাফিয়ে আসে, ওই যখন লাফ দেয় একটা জায়গায় পড়ে, তখন মাটিটা কিছুটা কেঁপে ওঠে, মানে ধপ করে শব্দ হয়। যখন ওই জিনিসটা কাছাকাছি আসছিল, তখন ওই ছাগলটি ভয়ানক স্বরে চিৎকার করতে থাকে, মানে বাঁচার জন্য চিৎকার। তখন লোকজন কিন্তু মানে কাছে আসছিল না। লোকজন ওই জন্তু কি ধরবে, ওই ভয়ানক জিনিস দেখে ওরা ওখান থেকে পরিমরি করে আল্লাহর নাম নিয়ে দৌড়। পরদিন সকালবেলা সেখানে আবার আসে, ওই ছাগলটিকে আর পাওয়া যায় না। গ্রামের লোকজন পরবর্তীতে তারা বলে যে এই যে ভয়ঙ্কর জিনিসটি, এই জিনিসটির অস্তিত্ব নাকি তারা অনেক আগে মুরব্বীদের কাছ থেকে শুনেছিলেন, যে গ্রামে এরকম মাঝে মাঝে এই ধরনের ভয়ানক পিশাচের আবির্ভাব ঘটে, নির্দিষ্ট সময়ের জন্য ঘটে, এবং মানুষ যখন তার পরিচয় পেয়ে যায় তারপর সে চলে যায়। অবাক করা ব্যাপার হচ্ছে, ওই ছাগলকে যখন সে মানে ওই ফাঁদের মধ্যে থেকে নিয়ে যায়, এরপর থেকে ওই জন্তুটিকে আর কোথাও ওই গ্রামে দেখা যায়নি। প্রিয় লিসেনার্স, কি হতে পারে জিনিসটি? আমার কাছে কিন্তু খুবই অদ্ভুত লেগেছে। গ্রামে মাঝে মাঝে নাকি এই ধরনের জন্তুর আবির্ভাব ঘটে, এবং একটি নির্দিষ্ট সময় পরে আবার সেটি চলে যায় সেই গ্রাম থেকে। তাহলে ওই প্রাণীটি নিশ্চয়ই অন্য কোথাও গিয়ে একই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটি নিশ্চয়ই এমন ধরনের একটি পিশাচ, যে পিশাচের পা একটা, হাত একটা, চোখ একটা। প্রিয় লিসেনার্স, আপনারা কি এই ধরনের কোনো পিশাচের ঘটনা শুনেছেন? আমার কাছে কিন্তু এটি প্রথম ঘটনা ছিল, যার পা একটা, মানে এক পায়ের দানব, এক চোখের দানব, এক হাতের দানব। আশা করছি প্রিয় লিসেনার্স ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনা দুটি যদিও বেশ বড় নয়, মোটামুটি ছোটই বলা চলে, কিন্তু আশা করছি ছোট ঘটনা হলেও আপনাদের সকলের কাছে ঘটনাটি গ্রহণযোগ্যতা পাবে ইনশাল্লাহ। তো চলুন মূল ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি, এই ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে শ্রীবাস দাস। তিনি সৌমিত্র রয়ের দাদা হন। আর সৌমিত্র রয়ের যে দাদাবাড়ি, সেটি হচ্ছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভেলাবাড়িয়া গ্রামে। ভেলাবাড়িয়া গ্রামে যারা প্রবীণ মানুষ আছেন তারা অবশ্যই শ্রীবাস দাস দাদুর নাম শুনে থাকবেন এবং চিনেও থাকবেন, যদিও বা তিনি এখন সেখানে থাকেন না। তার অনেক বয়স, তিনি এখন শতবর্ষী একজন প্রবীণ মানুষ। উনি একটা সময় আশেপাশে 10 গ্রামের মাতবার ছিলেন। গ্রামের মানুষ অনেক বিচার আচার, বিভিন্ন সালিশের জন্য তার কাছে আসতেন। তার নিরপেক্ষ মতামত এবং বিচক্ষণতা সকলের কাছে গ্রহণযোগ্য ছিল। তো উনি যেহেতু সকলের কাছে শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন,
এবং সকলেই তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার জন্য ডাকতেন। ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু অনেক আগের, এটি স্বাধীনতা যুদ্ধেরও আগের ঘটনা, 1965-66 এরকম সালের দিকে হবে আর কি। তো উনি এরকমই একটি সালিশ সেরে ফিরছিলেন, তবে সালিশটি সন্ধ্যার পরে শুরু হয় এবং বেশ জটিল একটি সালিশ হওয়ার কারণে কাজ শেষ করতে করতে অনেক দেরি হয়ে যায়। আর গ্রামে রাত 11টা-12টা মানে তো বুঝতেই পারছেন অনেক রাত। উনি ফিরছিলেন নিজ বাড়ি ভেলাবাড়িয়া গ্রামে। ওনার ফেরার পথ উনি ওই দিন যেহেতু অনেক রাত হয়ে যায় আর কি, এই কারণে সংক্ষিপ্ত পথ উনি অনুসরণ করেন বা ফলো করেন। ওই সংক্ষিপ্ত পথটি স্থানীয় একটি শ্মশানের পাশ দিয়ে। যেহেতু উনি মাঝে মাঝেই রাতের বেলা আসা যাওয়া করতেন, এই কারণে এই সমস্ত টুকটাক ভয় ভীতির ব্যাপারগুলো ওনার কাছে কোনো কিছুই মনে হতো না। আর ওনার সাথে তেমন কোনো ঘটনা আসলে খুবই কম ঘটতো, একদম ঘটতো না তা না, কম ঘটতো। ওই রাত্রে উনি যখন ফিরছিলেন এবং আস্তে আস্তে শ্মশানের কাছে চলে আসেন, তখন দূর থেকে মনে হচ্ছে লম্বা একটি অবয়ব হেঁটে আসছে। অবয়বটি যতই কাছে আসছে ততই বেশ অদ্ভুত লাগছে। কারণ হচ্ছে আকার এবং গড়নে এতটাই লম্বা যে স্বাভাবিক মানুষ সাধারণত এতটুকু লম্বা হয় না। আনুমানিক 10 ফুট, সুঠাম দেহি। ওদিন আবার জ্যোৎস্না রাত ছিল, যার কারণে দূর থেকেই বেশ স্পষ্ট বোঝা যাচ্ছিল। ওই অবয়বটির পরনে ছিল সাদা ধুতি, শরীরে কোনো জামা ছিল না, মানে খালি গায়ে ছিল। গলায় রুদ্রাক্ষের মালা ছিল। মাথার চুলগুলো বেশ লম্বা লম্বা, দাড়িও রয়েছে। চোখগুলো স্বাভাবিকই মনে হচ্ছে, কিন্তু আকারটাই লম্বা, এতটুকুই। তাছাড়া অন্য কোনো পার্থক্য দূর থেকে মনে হচ্ছিল না। অবয়বটা যতই কাছে আসছিল ততই বেশ অবাক হচ্ছিলেন শ্রীবাস দাস দাদু। একটা সময় আবিষ্কার করেন এই অবয়বটি হেঁটে আসছে ঠিক আছে, কিন্তু সে আসলে মাটির উপর দিয়ে হেঁটে আসছে না, সে আসলে ভেসেও আসছে না, সে হেঁটেই আসছে কিন্তু মাটির ঠিক 2 হাত উপর দিয়ে। মানুষ যেভাবে হেঁটে যায় সে ওইভাবেই হাঁটছে, কিন্তু তার পা কিন্তু মাটিতে স্পর্শ করছে না। যখনই এই অবয়বটির সাথে তার সামনাসামনি দেখা হয়ে যায়, মানে দূর থেকে তো তিনি দেখছিলেন, যখন একদম কাছাকাছি চলে আসেন তখন হঠাৎ করে ওই অবয়বটি তার দিকে মাথা ঘুরিয়ে তাকায়। মানে অবয়বটি তার থেকে একটু দূর দিয়ে চলে যাচ্ছিল, মানে তার একদম মুখোমুখি না আর কি। কিন্তু তার দিকে যখন তাকায় হঠাৎ করে ওই অবয়বটির যেই স্বাভাবিক যেই চোখ, আমরা যেভাবে মানুষের দিকে তাকাই বা চোখের ধরন যেমন হয়, তার ওই চোখ দুটি বেশ বড় বড় হয়ে যায়। এবং যেভাবে আমরা লাইট জ্বালানোর সাথে সাথে লাইট ধপ করে জ্বলে ওঠে, ওই অবয়বটির চোখ দুটি ধপ করে জ্বলে ওঠে এবং মনে হচ্ছে বড় বড় দূর লাইট জ্বলে উঠেছে। উনি যখনই এটি দেখেছেন তখন উনি তো খুব ভয় পেয়েছেন, কিন্তু ভয়টাকে তিনি নিজের মধ্যে রেখে যে কাজটি করেন সেটি হচ্ছে তিনি ওই অবয়বটির দিকে তাকিয়ে 2 হাত জোর করে বলে ওঠেন, গুরুজি নমস্কার। একথা বলার পরে ওই অবয়বটি তার দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়, মানে সে যেদিকে যাচ্ছিল সেদিকে তাকায় এবং সে ওইভাবেই চলে যায়। ওই অবয়বটি কিন্তু তার নমস্কারের জবাব দেয়নি। ঠিক যেভাবে তাকে দেখা যাচ্ছিল আগে, যখন তার চোখ জ্বলছিল না, যখন নমস্কার বলে তখন তার চোখ স্বাভাবিক হয়ে যায় এবং মাথা ঘুরিয়ে সে চলে যায়। কিন্তু তিনি, আবারও বলছি, নমস্কারের কোনো জবাব দেননি, তিনি সোজা চলে যান। তো চলে যাওয়ার পর এই ঘটনা উনি কিন্তু বাড়িতে ফিরে কাউকে বলেন না, কারণ রাস্তা দিয়ে অনেকেই আসা যাওয়া করবে, আর উনি 10 গ্রামের মানুষের কাছে শ্রদ্ধেয় ব্যক্তি, ওনার সাথে এই ঘটনা ঘটেছে। যদি চারদিকে চাউর হয়ে যায় তাহলে মানুষ ওই দিক দিয়ে হাঁটাচলা করবে না। রাতের বেলা তো এমনিতেই টুকটাক ভয় মানুষ পাই। তো এরপরে তিনি অনেকবারই ওই দিক দিয়ে আসা যাওয়া করেছেন, কোনো ভয় টয় ওনার লাগেনি। কিন্তু এই ঘটনার
মাসখানেক পরে ওনার সাথে আরও একটি ভয়ানক ঘটনা ঘটে। একই রকমভাবে তিনি অন্য একটি গ্রাম থেকে ফিরছিলেন বিচার সালিশ করে, একা একাই ছিলেন তিনি। ওই দিন আবার আসলে জ্যোৎস্না রাত ছিল না, ওই দিন ঘুটঘুটে অন্ধকারই ছিল। উনি ভেবেছিলেন সন্ধ্যার আগেই বাড়িতে ফিরবেন, কিন্তু আসলে গ্রামের বিচার সালিশের কথা তো বলা যায় না। এক জায়গায় বিচার সালিশ করে আর একটা জায়গায় তাকে ডাকে, এই কারণে বাধ্য হয়ে তিনি সেখানে গিয়েছিলেন, এই জন্য মূলত দেরি হয়েছিল। উনি যখন বাড়ির দিকে ফেরত আসছিলেন সেই দিন কিন্তু উনি আর ওই শ্মশানের পথ দিয়ে আসেননি। উনি রেগুলার যে পথ দিয়ে আসেন সেই পথ দিয়ে আসছিলেন। তো ওখানে তো মেঠো পথ, দেখা যাচ্ছে যে চারদিকে ফসলি জমি, মাঝখান দিয়ে আবার পায়ে হাঁটা পথ আছে। সেটা আইল না, বাট পায়ে হাঁটা পথ রয়েছে। এমনই একটি পায়ে হাঁটা পথ দিয়ে তিনি আসছিলেন। আস্তে আস্তে একটি জায়গায় চলে আসেন যেখানে আশেপাশে ফসলি জমি ছিল না, মোটামুটি একটি মাঠের মতো ছিল। সেখানেও ফসল চাষ করা হয়, কিন্তু ওই সময় চাষ করা হয়নি, মাঠ আকারে পড়ে আছে ওই সময়। তো উনি যখন ওই দিক দিয়ে আসবেন, হঠাৎ করে উনি দেখেন যে ওনার থেকে 30-40 হাত দূরে দূরে হঠাৎ করে মাটির প্রদীপ জ্বলে উঠেছে, যেটা আগে ছিল না। কিছু সময় আগেই তো উনি ওই পথ দিয়ে দেখে দেখে আসছিলেন। মাঠের মধ্যে হঠাৎ করে মাটির প্রদীপ জ্বলে ওঠাটা, এটা যে মোটেও স্বাভাবিক কোনো বিষয় নয় সেটি তিনি ভালোভাবেই বুঝেছিলেন। তিনি বিপদ আঁচ করতে পারেন। উনি নিজে যতটুকু তন্ত্রমন্ত্র জানতেন সেগুলো পড়ছিলেন। তিনি লক্ষ্য করলেন দূরে থাকা মাটির প্রদীপগুলো আস্তে আস্তে মনে হচ্ছে কাছাকাছি চলে আসছে, মানে একটা অন্যের কাছাকাছি চলে আসছে। তো এভাবে প্রায় 7 থেকে 8টা মাটির প্রদীপ আস্তে আস্তে কাছাকাছি চলে আসে, এবং এগুলো কি করে আস্তে আস্তে ওনার পেছন দিকে যেতে থাকে, পেছন দিকে গিয়ে দাঁড়িয়ে যায়। উনি তখন হাঁটেন, হাঁটলে উনি পেছন দিকে তাকিয়ে লক্ষ্য করেন উনি যখন হাঁটেন ওই মাটির প্রদীপগুলোও ওর পিছনে পিছনে আসছে, ভেসে ভেসে আসছে। উনি যখন দাঁড়ান সেগুলো দাঁড়িয়ে পড়ে। উনি তখন একটা কাজ করেন, দ্রুত হাঁটা শুরু করেন। পেছন দিকে কিন্তু বারবার তাকাচ্ছেন, তিনি দেখতে পাচ্ছেন ওই প্রদীপগুলো, সেগুলো তার সাথে সাথে ঠিক সে যেভাবে হেঁটে যাচ্ছে হাঁটার গতির সাথে তাল মিলিয়ে সেগুলো দ্রুত তার সাথে সাথে আসছে। কিন্তু এবার তিনি যখন থেমে যান তিনি দেখতে পান ওই প্রদীপগুলো থামে না। প্রদীপগুলো এগিয়ে এসে তার চতুর্দিকে একটা সার্কেল তৈরি করে, মানে একটা বৃত্ত। উনি মাঝখানে দাঁড়িয়ে আছেন আর ওই প্রদীপগুলো চতুর্দিকে। উনি কি করবেন তখন বুঝতে পারছিলেন না। উনি বাড়ির দিকে মানে আবারও এগিয়ে যেতে থাকেন। সে যতটুকু এগিয়ে যায় ঠিক ওই সার্কেলটাও তার সাথে সাথে এগোতে থাকে। উনি এতটা ভয় পাচ্ছিলেন, আর ওনার ভয়ের মাত্রা তীব্র হয় যখন উনি দেখতে পাচ্ছিলেন এই বৃত্তাকারে যে প্রদীপগুলো চারদিকে ঘিরে রয়েছে, এই প্রদীপগুলো মনে হচ্ছে আস্তে 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 তার কাছে চলে আসছে। উনি বুঝতে পারছিলেন যে এই প্রদীপগুলো যখন তার কাছাকাছি খুব চলে আসবে তখন হয়তোবা তার জীবন প্রদীপ নিভে যাবে। আর আরও একটা ভয়ানক ব্যাপার ঘটতে থাকে। ওই প্রদীপগুলো যখন তার কাছাকাছি আস্তে আস্তে আসতে থাকে তার শরীরে প্রচণ্ড চাপ উনি আস্তে আস্তে অনুভব করতে থাকেন। যতটা প্রদীপ কাছে আসে ততটুকু চাপ উনি চতুর্দিক থেকে অনুভব করতে থাকেন। মনে হচ্ছে বাতাসের প্রচণ্ড চাপ তার শরীরে লাগছে। এভাবে প্রদীপ যখন তার একদম শরীরের সাথে মিশে যাবে চারদিক থেকে আসতে আসতে, মানে সার্কেলটা সংকুচিত হতে হতে হয়তোবা ওই চাপেই উনি মারা যাবেন। প্রচণ্ড চাপ যখন ওনার অনুভূত হচ্ছিল, একটা পর্যায়ে মনে হলো আর চাপ উনি সহ্য করতে পারছেন না। তখন হঠাৎ করে উনি ফিল করলেন এই চাপ আস্তে আস্তে কমে যাচ্ছে এবং ওই প্রদীপগুলো আস্তে আস্তে তার থেকে দূরে সরে যাচ্ছে, এবং যত তাড়াতাড়ি যত ধীরে ধীরে তার কাছে এসেছিল এবার মনে হচ্ছে তার থেকেও 3-4 গুণ বেশি গতিতে দূরে সরে যাচ্ছে। এবং একটা পর্যায়ে কি হয়, উনি দেখতে পান ওই প্রদীপগুলো বেশ দূরে সরে চলে যায় এবং সাঁ করে একটা একদিকে আর একটা আরেক দিকে মানে দৌড়ে মিলিয়ে যায়। আর যখন মিলিয়ে যায় তখন ওই শ্রীবাস দাস দাদু দেখতে পান সামনে থেকে একজন লম্বা অবয়ব হেঁটে আসছে। যখন কাছাকাছি আসে তখন বুঝতে পারেন যে হেঁটে আসছে না, এই অবয়বটিও ভেসে ভেসে আসছে। সেটি আর কেউ নয়, ওই যে যাকে তিনি মাঠের মধ্যে প্রথমবার দেখে নমস্কার জানিয়েছিলেন, এটি সেই অবয়ব। এই অবয়বটি তার সামনাসামনি আসে, কোনো কথা বলে না, জাস্ট খালি তার দিকে তাকায়। এবার তাকানোটা স্বাভাবিক ছিল, মানুষের মতোই, যদিও বা অন্ধকার ছিল।
কিন্তু তার চেহারাটা ওই অন্ধকারেও বোঝা যাচ্ছিল। একদম স্পষ্ট বোঝা না গেলেও কিন্তু একদম যে বোঝা যাচ্ছিল না বিষয়টা এরকম নয়। বুঝতে পারছিলেন ইনি হচ্ছেন সেই অবয়বটি যাকে তিনি পূর্বে দেখেছিলেন, যাকে নমস্কার জানিয়েছিলেন। ওই অবয়বটি তার দিকে একবার তাকায়, কিন্তু কথা না বলে আবার পাশ দিয়ে ঠিক যেভাবে এসেছিল সেভাবেই চলে যায়। উনি তো প্রচণ্ড ভয় পান, দ্রুত বাড়িতে চলে আসেন। এবার উনি বাড়িতে ফিরে সব ঘটনা সবাইকে খুলে বলেন যে আজকে এই ঘটনা ঘটেছে। তো বাড়ির সদস্যরা ওনাকে গরম পানি দিয়ে গোসল টোসল করিয়ে দেন, রাত্রে খাওয়া দাওয়া করিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে দেন। সকালে উঠে উনি বেশ অসুস্থতা বোধ করেন, এবং যেহেতু ভয় পেয়েছিলেন এই জন্য মূলত অসুস্থ হয়েছিলেন। তবে আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যান, তেমন কোনো গুরুতর সমস্যা ওনাকে পড়তে হয়নি। ওনার মাথার মধ্যে একটি চিন্তা কাজ করে যে আমি দুইবার যাকে দেখলাম এই জিনিসটা আসলে কি। প্রথমবার তাকে দেখেছিলাম, নমস্কার জানিয়েছিলাম, কিন্তু দ্বিতীয়বার মূলত তিনি আমার প্রাণ রক্ষাকারী হিসাবে আবির্ভূত হয়েছিলেন, মানে সৃষ্টিকর্তা পাঠিয়েছিলেন। তো এর সম্পর্কে জানতে হবে। তখন তিনি একজন ভালো কবিরাজের কাছে যান, এবং উনি শ্মশানে যার সাথে সাক্ষাৎ করেছিলেন বা সাক্ষাৎ পেয়েছিলেন তার সম্পর্কে জানতে চান। তখন কবিরাজ নির্দিষ্ট কিছু রিচুয়ালের মাধ্যমে বলেন ইনি আসলে একজন সন্ন্যাসী জিন। এই গ্রামের আশেপাশে, স্পেশালি শ্মশানের আশেপাশে তিনি থাকেন। কখনো কোনো মানুষের তিনি ক্ষতি করেননি, বরং যদি কোনো মানুষ এইখানে এসে কোনো ভূতের ভয় পায় বা ভূত অ্যাটাক করে বা দুষ্ট জিন অ্যাটাক করে, তখন ওই সন্ন্যাসী জিনটি চলে আসে এবং তাকে দেখলে অন্য দুষ্ট জিনেরা ভয়ে চলে যায়, কারণ সেই সন্ন্যাসী জিনটি অত্যন্ত শক্তিশালী। সে মূলত এই গ্রামের আশেপাশে, বিশেষ করে শ্মশানের আশেপাশে সে সাধনা করে, কিন্তু কোনো মানুষের ক্ষতি করে না। তুমি তাকে দেখার পরে বা সে যখন তোমার মুখোমুখি হয়ে গিয়েছিল সে খুব রাগ করেছিল, কারণ সে আসলে চায়নি যে তুমি তাকে দেখো, অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে যায়। কিন্তু তুমি যখন তাকে দেখে নমস্কার জানিয়েছিলে তখন সে শান্ত হয়ে যায় এবং চলে যায়। আর তুমি যে মাঠের মধ্যে এই একটা ভয়ানক বিপদে পড়েছিলে, দুষ্টু জিনেরা তোমাকে ঘিরে ফেলেছিল, তখন ওই সন্ন্যাসী জিনটি ওখানে চলে আসে তোমার উপকারের জন্য। আর এই কারণেই ওই সন্ন্যাসী জিনকে দেখে ওই ভয়ানক অন্য দুষ্টু জিনেরা তারা ভয়ে পালিয়ে চলে যায়। এবং এই সন্ন্যাসী জিন কারোর সাথে তেমন কোনো কথা বলে না, এবং তাকে হাজিরও করা যায় না। অত্যন্ত শক্তিশালী, কারোর সাথে সে দেখা দেয় না, মানে কথা বলার জন্য, আর তাকে হাজির করা যায় না। সে এভাবেই থেকে যাবে। প্রিয় লিসেনার্স, ভেলাবাড়িয়া গ্রামে ওই সন্ন্যাসী জিনটি নাকি এখনও আছে। তবে কারোর সাথে খুব রিসেন্টলি দেখা দিয়েছে কিনা এমন কোনো ঘটনা এখনও পাইনি। যদি পাই আপনাদেরকে জানাবো। অসংখ্য ধন্যবাদ সৌমিত্র রয়কে, তার দাদার সাথে ঘটে যাওয়া চমৎকার একটি ঘটনা আমাদেরকে শেয়ার করেছেন। তার দাদু এখনও জীবিত আছেন, শতবর্ষী, এখন বেশ অসুস্থ, তবে তিনি এখন আর ওই গ্রামে থাকে না, যেটি আমি পূর্বেই বলেছি। তো প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।